এই শোনো না, বলছি কি, দাঁড়াও না, আমরা অনেক হাই লেভেলে চলে যাচ্ছি। কুলি ভার্সেস ওয়ার 2 কোনটা জিতবে বলো না। তো হাই লেভেলে থাকতে কি অসুবিধা? আমাকে টাইনে টুইনে কুইক স্যান্ডে ঢাকতেই হবে তোকে। তুই আমাকে ঢালবি এই ডিসকাশনে না? দেখুন দাদা, অমর তো উঠতে চাইছিল, কিন্তু তার লোভী ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাপি কর্পোরেট সেক্টরে কাজ করা বন্ধু তাকে সাধারণ মানুষের মাঝখানে টেনে নামিয়ে নিয়ে এসছে। বলো কুলি ভার্সেস ওয়ার 2 কার জন্য এক্সাইটেড তুমি বলো? কুলি। আমিও কুলি। আমি সাউথের পাঁচাটা মাল জানিস না। না, লোকের কানাগারা যেখানে থাকে ভাই, সেখানে তো 5 মাল তো আমিও হয়ে যাই, কিন্তু আমি কুলি নিয়ে খুব স্কেপটিক্যাল। আর ভাই শোনো, আমি ভেবেছিলাম যে কুলির ব্রেকডাউন করব, ঠিক আছে, সবাই ব্রেকডাউন করছে। দেন আমি দেখলাম যে আমাদের কমিউনিটির সব থেকে বড় হোতা দাদা, সে নাকি আজকাল স্ক্রিনশট দিয়ে নাকি সে আজকাল ব্রেকডাউন নাকি করছে, ঠিক আছে, যেসব সে আগে সে করতে পারতো না। তো আমি তার থিওরি শুনলাম, ওকে, হোতা দাদার ব্রেকডাউন শোনার পরে আমি কমিক ভার্সেস শুনলাম। শুনে আমি নিজে ট্রেলারটা দেখে বুঝলাম যে ভাই, আমি যদি ব্রেকডাউন যদি করি, আমিও এদের মতনই কথাবার্তা বলবো। কিন্তু হ্যাঁ, সায়েন্স ফিকশন আর টাইম ট্রাভেলও লোকে বলছে, যেটা আমার কাছে লাইক, ভাই টাইম ট্রাভেল কি হবে এখানে? ডেড বডির মধ্যে সোনা পাচার অব্দি ঠিক আছে, ডেড বডি সংক্রান্ত কিছু তো আছে। ডেড বডি সংক্রান্ত কিছু তো 100% আছে। হ্যাঁ 100% আছে ডেড বডি সংক্রান্ত কিছু। তোমার কি থিওরি, তোমার কি প্লট প্রেডিকশন একটু বলো প্লিজ। এই অমর তো আটকে গেছে। হ্যালো হ্যালো, অমর তো আটকে গেছে গাইজ। হ্যালো, হ্যাঁ এইবার শুনতে পাচ্ছি, বলো। তোমার ভিডিও তো আটকে গেছে, তো মুন্ডু ফুন্ডু নড়ছে না। এইবার নড়ছে, হ্যাঁ এইবার নড়ছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ 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 শোনা যাচ্ছে? ঠিক আছে। না, আমি টাইম ট্রাভেল নিয়ে বেশি মানছি না, ঠিক আছে। টাইম ট্রাভেলটা নিয়ে আমিও বেশ স্কেপটিক্যাল। আদৌ টাইম ট্রাভেল আছে কিনা আই হ্যাভ নো ডাউট। ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স আছে 100%, বাট আমার মনে হচ্ছে এই ডেড বডি সংক্রান্ত কিছু তো ব্যাপার স্যাপার আছে। আমার মনে হয় আমেরিকান গ্যাংস্টার দেখেছো ডেনজেল ওয়াশিংটনের, রাসেল ক্রোর সাথে? না না না, দেখিনি। রিডলি স্কটের সিনেমা। তুমি আমাকে তুমি করে কেন বলছো? তুমি তো তুই তো করে বলো, আজব তো। আরে ওই তো কথা বলতে বলতে হয়েছে। রিডলি স্কটের যে সিনেমাটা আছে আমেরিকান গ্যাংস্টার, ওই সিনেমাটার মধ্যে ডেনজেল ওয়াশিংটন। আজকাল কিন্তু অমর তো নিশ্চয়ই কোনো কারোর সাথে হয়তো বেশি তুমি করে কথা বলছে, তাই সেটা অন্য অন্য জায়গায় ট্রান্সেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। হয়েছে আমেরিকান গ্যাংস্টার যে গল্পটা আছে ডেনজেল ওয়াশিংটন আর রাসেল ক্রোর, যেটা ডিরেক্ট করেছিল রিডলি স্কট, 2005-এর সিনেমা। তো ওই সিনেমাটায় ইফ আই এম নট মিস্টেকেন গল্পটা ছিল যে ফ্র্যাঙ্ক লুকাস যেটা ডেনজেল ওয়াশিংটনের ক্যারেক্টার, ও হলো ভিয়েতনাম ওয়ার থেকে ফেরত এসে ও হলো একটা গ্যাংস্টারের জন্য কাজ করতে শুরু করে, এবং গ্যাংস্টারের বিজনেসটাকে বাড়ানোর জন্য ওর মাথায় বুদ্ধি সাজে ও হলো ভিয়েতনামের থেকে ড্রাগস আনবে। তো ভিয়েতনামের থেকে কি করে ড্রাগস আনছে, ও বেসিক্যালি ভিয়েতনামে যেসব সোলজার গুলো মারা যাচ্ছে ওই সোলজারের কফিন গুলোর মধ্যে ড্রাগস গুলোকে লুকিয়ে ওখান থেকে পাচার করছে। কারণ কফিন কেউ তো আর চেক করবে না ডেড বেসিক্যালি। সো ওইটা একটা আইডিয়া বেসিক্যালি। আচ্ছা, এখানে যে পুরনো যে ফুটেজ যে ইউজ করা হচ্ছে রজনীকান্তের, এটা কোন সিনেমা থেকে ইউজ করা হচ্ছে? হ্যালো, কেটে গেছিল আবার কেটে গেছিল। হ্যাঁ বলছি যে রজনীকান্তের যে পুরনো ফুটেজ ইউজ করা হচ্ছে সেটা কোন সিনেমা থেকে? না, লোকেশের তো একটা হ্যাবিট আছে, লোকেশের তো একটা সিনেমাটার নাম কি 1981, ওটা দিওয়ারের রিমেক।
তো এখানে কি দেখো, লোকেশের তো একটা ট্রোপ আছে যে ও যেই সুপারস্টারকে নিয়ে সিনেমা বানায় তার কোনো পুরনো সিনেমার কাইন্ড অফ আননেমড সিকুয়েল টাইপের তৈরি করে, যেরকম কাইথির সাথে লোকে সবাই ওই কামাল হাসানের ওই সিনেমাটার একটা কানেকশন টেনে নিয়ে আসে। হ্যাঁ, ভিরুমান কানেকশন টেনে নিয়ে আসে। তো এখানে কি ওরকম কোনো অ্যাঙ্গেল কি আছে? বিক্রমের ক্ষেত্রে বিক্রমের ওই পুরনো সিনেমার সাথে ইয়ে ছিল। বিক্রমের কানেকশনটা তো মানে খুব একটা কিছু মানে ইয়ে না, মানে খুব একটা মানে কি বলবো, ওটা বেশ এভিডেন্ট অলসো যে কানেকশনটা মানে লেজিটিমেট কানেকশন। আর মাস্টার সিনেমাটা যেটা ছিল, যেটা বিজয়কে নিয়ে, থালাপতি বিজয়কে নিয়ে মাস্টার সিনেমাটা, ওই মাস্টার সিনেমাটারও কানেকশন আছে একটা কামাল হাসানের সিনেমা নাম্বার বলে, সেম গল্প বেসিক্যালি। মাস্টার সিনেমাটায় যখন ওই নাসারের ক্যারেক্টারটা যখন মেয়েটাকে বলে অ্যাবাউট জেডি, বিজয়ের ব্যাপারে, তখন বলে যে জেডি একটা প্রফেসর ছিল, জেডি যে নাম হলো প্রফেসর সেলভাম, ওই সেলভামই ওকে পড়াশোনা করিয়ে ওকে ঠিকঠাক করেছিল। তারপর সেলভাম মারা গেলে জেডি আর কি প্রচন্ড ডিপ্রেসড হয়ে যায়। এই সেলভামের ক্যারেক্টারটা ইজ বেসিক্যালি কানেকশন টু কামাল হাসান ওই নাম্বার, কারণ নাম্বারে কামাল হাসানের ক্যারেক্টারটার নাম ছিল সেলভাম। তো ওরকম ভাবেও কানেকশন আছে। তো ধিয়ের সাথে কি এটার কোনো কানেকশন থাকতে পারে? তাহলে কি ধি কি দেখতে হবে? কি মনে হয়? না না, আমার মনে হয় না, আমার মনে হয় না, আমার মনে হয় না, আমার মনে হয় না। কি বেসিক্যালি বললাম তো, কি হলো দিওয়ারের ইয়ে, কি হলো দিওয়ারের রিমেক। দিওয়ার যদি কেউ দেখে থাকে, কি হলো কপি পেস্ট, বেসিক্যালি কপি পেস্টও না আসলে, কারণটা হলো যে 80s এর টাইমে তামিলনাড়ুতে কোনো হিন্দি সিনেমা রিলিজ হতো না, ঠিক আছে? সেজন্য তামিলনাড়ুতে মোটামুটি এইসব হিন্দি সিনেমা রিমেক করে রজনীকান্ত থেকে শুরু করে অনেক অ্যাক্টরসরাই মোটামুটি পুরো সুপারস্টার হয়ে গেছিল। আমাদের হোতা দাদা আজকে এগুলো নিয়ে খুব মানে চিৎকার করছিল, ঠিক আছে? আমি তো হোতা দাদার আমার 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 অদ্ভুত প্রবলেম রয়েছে, আমি অফিস করতে করতে হোতা দাদার ভিডিও শুনি। না তো ওই কারণে আমার মনে হয় না কোনো লিঙ্ক আছে, কোনো লিঙ্ক নেই। ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সটা যেটা দেখাবে সেটার মধ্যে ড্রেসটা হবে ওই তখনকার দিনে কুকিদের মতো ড্রেস হবে, একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স তো আছেই, যেটা ট্রেলারেও আমাদের উপেন্দ্রকেই তো দেখাচ্ছে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে, বাসের মধ্যে ফাইট করছে, এসে পা রাখছে এবং গায়ে ওই ড্রেস ওরকম। আচ্ছা, উপেন্দ্র খালি ফ্ল্যাশব্যাকে নয়, উপেন্দ্র এমনি নর্মাল টাইম লাইনেও আছে। লাখ টাকার যে কোয়েশ্চেন, এটা কি এলসিইউ এর সাথে কানেক্টেড? না, একদমই না, কোনো চান্সই নেই। এই সিনেমাটা দেখে না খুব বেশি একটা ইউনিভার্স মার্কা ফিলিং দেয়। আমির খানকে কি জাস্ট একটা সিনেমার জন্য ভিলেন করে নিয়ে আসবে? নাগার্জুনাকে কি জাস্ট একটা সিনেমাতে কিল অফ করে দেবে? কারণ দেখো, সঞ্জয় দত্ত অথবা ওই সঞ্জয় দত্ত বা ওই অর্জুন বলে যে হিরোটা যাদেরকে লিওতে দেখিয়েছিল, ওরা অত বড় বড় স্টার নয়, ওদেরকে একটা সিনেমাতে এনে কিল অফ করে দিয়েছে, ইট ইজ ফাইন। বাট আমির খান আর নাগার্জুনা, উপেন্দ্র, আমি যদি বলি আমাদের বাহুবলীর যে মামা, তাকে আমি অনেকটা বড় হিসেবে আমি ধরছি না, কাটাপ্পাকে। কিন্তু নাগার্জুনা বা উপেন্দ্র বা আমির খান এরা অনেক বড় ব্যাপার। এর কোন রকম সিকুয়েল টিকুয়েল কি প্ল্যান তো আছে, বা ট্রিলজি প্ল্যান তো আছে নাকি? সিকুয়েল করতেই পারে না, আফটার রজনীকান্ত না, সিকুয়েল করতেই পারে, সিকুয়েল না করার কোনো প্রবলেমই নেই। আমি একটা হাইফাই থিওরি পড়লাম। রওনাক ম্যাঙ্গোটিলের নাম শুনেছিস? রওনাক ম্যাঙ্গোটিল ও হলো ফুললি ফিল্মি বলে যে ওয়েব পেজটা আছে, যেটা ওই সাউথের ব্লকবাস্টারদের হিরোজদের নিয়ে আর কি টি শার্ট বানায়, সব অ্যাক্সেসরিজ বানায়, ফুললি ফিল্মি লোকটার নাম। দেখেছি হয়তো, বাট আমার মনে পড়ছে না। হ্যাঁ, তো ওই লোকটা একটা ইউটিউব চ্যানেলও চালায়, লোকটা আর কি ওই সিনেমা নিয়ে কথাবার্তা বলে, ইউটিউব চ্যানেল চালায়। তো এই কুলির ব্রেকডাউন করেছে, ওর ব্রেকডাউনটা দেখছিলাম আমি, ব্রেকডাউনটা মোটামুটি ঠিকঠাকই, যা ভেবেছিলাম মোটামুটি ওরকমই ব্রেকডাউন করছে। ব্রেকডাউনের মধ্যে একটা কমেন্ট সেকশন দেখলাম, ব্রেকডাউনের মধ্যে কমেন্ট সেকশনের মধ্যে একটা থিওরি শুনলাম। থিওরিতে বলছে
এই যে সায়েন্স ফিকশন ব্যাপারটা বেসিক্যালি ওই ইলেকট্রিক চেয়ারের মতো যে চেয়ারটা লাগছে সেই চেয়ারটা নাকি সবাইদেরকে নাকি ইনভিজিবল করে দেয়। এই চেয়ারটা নাকি সবাইদের ইনভিজিবল করে দেয়। ওর বক্তব্য, ও ইনভিজিবিলিটিটা বুঝলো কি করে, ও অনেক কটা শর্ট সিলেকশন, অনেক কটা শর্টটা ধরেছে, ঠিক আছে, ট্রেলারের মধ্যে শর্টটা ধরে দেখিয়ে বলেছে যে দেখো নাগার্জুন যে এমন আজকে বলো আরেকবার বলো। বলছি নাগার্জুনের যদি আইলাইনটা দেখো, দেখবে আইলাইনটা ঠিক ম্যাচ করছে না, কেউ ঢুকছে, মানে ও খুঁজছে কাউকে গুলি টুলি মারার জন্য, ঠিক আছে। তো ওর বক্তব্য যে নাগার্জুনকে মারতে যাচ্ছে বা যে নাগার্জুনকে থ্রেট করছে সে ইনভিজিবল, ঠিক আছে। এবং ওর আরেকটা বক্তব্য হলো, একটা জায়গায় দেখাচ্ছে ওই রজনীকান্ত লড়াই করতে করতে একটা সাদা রঙের একটা ছুঁড়ে ফেলেছে যেটা লুকস লাইক ট্যালকাম পাউডার, ঠিক আছে। ওর বক্তব্য যে লোকটা ইনভিজিবল, ওর উপরে ট্যালকাম পাউডারটা পড়বে তখন গোটা বডিটার একটা শেপ হবে বেসিক্যালি। বললাম বাবা, এইটা যদি অ্যাকচুয়ালি হয়, পুরো পারফেক্ট থিওরি, বাট এটা যদি অ্যাকচুয়ালি হয় তাহলে আলাদাই চিন্তা ভাবনা করেছে। কিন্তু গ্যাংস্টারদের দুনিয়াতে ইনভিজিবল লোকের দরকার কি আছে? ইভেন কি দেখো, আমি একটা শর্ট দেখলাম যে সত্যরাজকে ওই চেয়ারের মধ্যেই বসানো হয়েছে এবং ওকে বোধহয় ইলেকট্রিকিউট করার চেষ্টা করছে, ও কারোর সাথে ফাইট করছে। না, ফাইটিংটা পরে হয়েছে, ফাইটিংটা আগে হচ্ছে, তারপর ধরা পড়ে যায়, তারপর ধরা পড়ে হয়তো ইলেকট্রিকিউট করে দেওয়া হয়। এই তো সুপার হিরো লেভেলের দিকে চলে যাচ্ছে, জানি না এত কিছু তো তারপর দেখবো ভাই বাল হয়তো গল্প, ওই জন্যই এক্সপেকটেশন বেশি রাখছে, লোকে ও যা দেখিয়েছিল ওই নরবলির ইয়েটা কি বোকা বোকা। সঞ্জয় দত্তকে বিজয় থালাপতির বাপ লাগেই না, ঠিক আছে। আমি লিওর ব্যাপারটা বলি, আমার লিও সিনেমাটা কিন্তু খারাপ লাগে না। আমার লিও সিনেমাটা প্রবলেমটাই হলো ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সটা নিয়ে। মেন প্রবলেমটাই আমার ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সের, একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে এতটা আন্ডার ডেভেলপড, আমার তো মনে হয়েছিল ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সটা না থাকলেই ভালো হতো, লিটারালি ফ্ল্যাশব্যাকটা না দিলেই ভালো হতো। কারণ গোটা সিনেমাটায় আমি একটুকু বলতে পারি, লোকেশের যা ফিল্ম মেকিং, লিওতে কিন্তু চূড়ান্ত ফিল্ম মেকিং। ফার্স্ট হাফে কয়েকটা সিকোয়েন্স দেখবি যেভাবে ও এডিট করছে কিছু কিছু। আমি লোকেশের দুটো সিনেমা হলে দুবার গিয়ে দেখেছি, মাস্টার আর লিও। কাইথির সময় তখন আমি জানতাম না বলে, ঠিক আছে, আর বিক্রমের সময় তখন আমি সিরিয়াসলি ইউটিউবিং করছিলাম বলে, বিজি ছিলাম বলে, ঠিক আছে। কিন্তু আমার মনে আছে যে ভাই মাস্টার আর লিও আমি দুবার করে গিয়ে দেখেছি। লিওতে ফার্স্ট হাফে অ্যাকশনের সময় ওই মার্কেটের মধ্যে বলি, প্রথমে ওই ক্যাফের মধ্যে বলি, বিশেষ করে ওই ঝাঁকড়া ছিল যে ভিলেনটা যে ওর মেয়েটাকে মারতে যাবে, ও আলাদাই স্যাটিসফ্যাকশন। বিজয় থালাপতি ওকে যখন মারছে না, মানে ওই রকম ভাবে লাইক আমি জেমস গানকে ধরে টেবিলের মধ্যে মেরে ওই টাওয়াল রাখার জায়গার মধ্যে মুখটা গেঁথে গেল, ও হো মাগো মা, উফ। আর না, লিও নিয়ে লোকেরা লাফায় ঠিকই, আমার বক্তব্য হলো লিও নিয়ে লোকেরা খেপে যায়। থালাপতি বিজয়ের যে পারফরমেন্স লিওতে, গোটা ক্যারিয়ারে অত ভালো পারফরমেন্স দিচ্ছে কিনা আমার ডাউট আছে। বিশেষ করে তৃষার সাথে ওর একটা জায়গা আছে যেখানে ও রাত্রিবেলা ঘরের মধ্যে তৃষাকে ও কেড়ে ফেলবে, যে সবাই সন্দেহ করছে, তুমিও সন্দেহ করছো। কিন্তু আবার আমি বলছি, আমার রিয়েলি মনে হচ্ছিল যে ও লিও নয়, ও পার্থিবান। আরে ওটাই তো আমার সিনেমাটা, ওটাই তো আমার সিনেমাটা লিটারালি আমার ওই জন্য আরো বেটার লেগেছে, কারণ সিনেমাটা বিজয় এতটা কনভিনসিং অ্যাক্টিং করেছে ওই সেকশনটাতে যে তোকে কিন্তু কনফিউশনটা ধরে রেখেছে। যে কিন্তু ক্লাইম্যাক্সে কেউ কিভাবে করে দেয়, ঠিক আছে, ক্লাইম্যাক্সে কেউ ইজিলি ও কিভাবে করে দেয় যে বলছি তো লিওর প্রবলেমটা হয়েছে যে লিও বোঝাই যাচ্ছে যে লিও ওই 6 মাস কি 8 মাসের শুটিং পেয়েছে, তো লিওতে সময় বেশি ছিল না ওর কাছে। লিওর শর্ট ক্লাইম্যাক্সটা জোড়াতাপ্তি মেরেছে, ক্লাইম্যাক্সটা বেকার, মানে ক্লাইম্যাক্স বেকার নয়, আই এম সরি, মানে বলছি ওর ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সটা ফুল বেকার, পুরো বেকার, জঘন্য ফ্ল্যাশব্যাক।
আরে স্পেশালি কনসিডারিং লিও ইজ এসেনশিয়ালি ডিসি কমিক্স এর একটা অ্যাডাপ্টেশন আফটার অল। আরে জানি তো হিস্ট্রি অফ ভায়োলেন্স। আমি খালি ভাবছিলাম হিস্ট্রি অফ ভায়োলেন্স একটা সিঁড়ির মধ্যে একটা স্পেশাল সিন ছিল, ইট ইনভলভ সামথিং রায়ান কুগলার ইজ ফন্ড অফ ওরাল। ইয়েস আমি জানি। ওই আরেকটা দারুণ সিনেমা, হেভি লেগেছিল সিনেমাটা। গ্রাফিক নভেলটা কিন্তু সিনেমাটার মতো নয়, গ্রাফিক নভেলটা কিন্তু অনেক স্ট্রেট কাট, সিনেমাটার মধ্যে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস আছে সিনেমাটা। আরে বাই দ্য ওয়ে, হিস্ট্রি অফ ভায়োলেন্সের যে টেমপ্লেটটা, ঠিক আছে, ওই টেমপ্লেটটাই তোমার হোতা দাদা বলে ভাষা টেমপ্লেট। হ্যাঁ, যেটা তোমার হোতা দাদা ওই টেমপ্লেটটাই বলে ভাষা টেমপ্লেট। তো কে আগে থেকে ভালো লাগে হোতা দাদার কমেন্ট সেকশন। আজকাল তো হোতা দাদা প্রচুর গালাগাল তো খায়, ঠিক আছে, তো হোতা দাদার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওই যে বলে না যে উলু গায়ের শেয়াল রাজা, ওর অডিয়েন্স এত ছাগল যে ভাই ও তাও আজকাল দেখি হোতা দাদা দেখি আজকাল ভালো ভালো লোকের কাছ থেকে দেখি গাদনও দেখি খায় প্রচুর। ওকে, এবার হোতা দাদা সবাইকে রিপ্লাই করে না, ঠিক আছে, হোতা দাদা যেখানে জানে যে এখানে রিপ্লাই করতে পারবো না সেখানে হোতা দাদা চুপ থাকে। কেউ যদি ভুল কথা যদি বলে, মানে যেখানে হোতা দাদা শের সাজতে পারবে, তুমি তো সিনেমার কিছু বোঝো না, এইটাকে বলে এই টেমপ্লেট, ওইটাকে বলে এই ট্রিটমেন্ট। আই এম বি লাইক ঠিক আছে ভাই, যে কটা লিখেছিস সব কটা তো ঝুল, ওকে, সেই ইয়েতে আর যাচ্ছি না, বাট ঠিক আছে। না ভাই, না ভাই, স্ক্রিন প্লে লিখছে আফটার অল ভালো, লিখছে ভাই, ঠিক আছে, এরপরে জিজ্ঞাসা সাথে ভাই, ঠিক আছে, আলাদাই ব্যাপার ভাই। তোর তো দেখা উচিত সিনেমাটা, সিনেমাটা। মৃগয়া একটা এক্সেপশন এই জন্যই কারণ মৃগয়ার প্রাইমারি রাইটার অন্য, মৃগয়ার প্রথম ড্রাফটের পরেও ঢুকেছে, মৃগয়ার মেন রাইটার ওই নয়, ওই পুলিশ অফিসারটা হচ্ছে কি মেন রাইটার। অ্যান্ড মৃগয়া ওয়াজ এন এক্সেপশন, যেখানে আমি ডিরেক্টরটাকে রিয়েলি আমি খুব পছন্দ করি এবং অ্যাক্টরটাকেও আমি খুব পছন্দ করি। এখানে শুধুমাত্র জিদ্দার জন্য আমি পারছি না, ব্যাক টু মাই ওল্ডার ফর্মুলা, যেখানে আছে সেখানে নেই, সোজা কথা। তাতে যদি জিদ্দার ফ্যানেরা যদি আমাকে গালাগাল করে, আনসাবস্ক্রাইব করে, ইয়ে করে, ভাই আমি দেব আর সাকিব খানকে আমি নিয়ে যথেষ্ট আমি খিল্লি উড়িয়েছি, এবং এরা এই মুহূর্তে কিন্তু জিদ্দার থেকে ইকোনমিক্যালি, যদিও জিদ্দার ধারে কাছে এরা আসে না, কিন্তু জিদ্দার থেকে ইকোনমিক্যালি তো এরা বেশি সাকসেসফুল, এদের তো বেশি ফ্যান ফলোয়িং, ঠিক আছে, তো তাদেরকে নিয়ে আমি খিল্লি উড়িয়ে এসেছি। ফলে আজকে কেউ যদি বলে যে তুমি তাহলে জিদ্দার সিনেমা লিখছো না রাইটারের, দেখছো না রাইটারের কারণে, হ্যাঁ আমি দেখছি না রাইটারের কারণে, সো হোয়াট। অনেকের বক্তব্য প্রিন্সের সাথে আমি পডকাস্ট করেছি বলে আমি অ্যাকচুয়ালি ধান্দাবাজ, বা অনেকের আমার মহারাজের সাথে পডকাস্ট করা নিয়েও অনেকের অনেক রকম আছে বক্তব্য, পেছনে সামনে আমি হাবে ভাবে কথায় আমি বলতে পারি, বাট দ্য থিং যে ওখানে তাও কিছু কারণ আছে, আমার নিজের কাছে কিছু জাস্টিফিকেশন আছে, ওকে। এখানে শুধুমাত্র আমি হিরোকে খুব ভালোবাসি বলেন না, কারণ যেই লোক ওই হিরোর অন্য প্রজেক্টকে কল আউট করে সুইসাইড প্রজেক্ট বলে উইদাউট ভ্যালিড রিজন, দেখো রায়ান রাফির জানোয়ার আমি দেখেছি, রায়ান রাফির পরাণ আমি দেখেছি, আমি জানি রায়ান রাফি কি টাইপের ফিল্ম মেকার। হ্যাঁ, ওর তুফান একদম বালের সিনেমা, কেউ বলতে পারে, আমি একদম বাল বলবো না, কিন্তু যথেষ্ট দুর্বল একটা সিনেমা, আই এগ্রি। তাণ্ডব আমি এখনো অব্দি দেখিনি, ঠিক আছে, চলো রায়ান রাফিও অনেক জায়গা থেকে ঝেড়েছে, সমস্ত কিছু আমি এগ্রি করছি, কিন্তু জিৎ এখন যার সাথে কাজ করছে রায়ান রাফি তার থেকে ভালো ডিরেক্টর, এটা আমাকে মানতে হবে ভাই। লিটারালি দেব আর প্রসেনজিৎকে নিয়ে সিনেমা বানিয়েছে, সেটাও ঠিকঠাক নয়, আমি তো তাও ভালো রিভিউ দিয়েছিলাম কারণ আমার প্রথমে ভালো লেগেছিল। তুমি এখন যদি দেব আর প্রসেনজিতের ওই সিনেমাটা দেখতে যদি বসো না, দূরের মানুষ, অ্যাকচুয়াল নামটা আমি নিচ্ছি না, তুমি দেখবে যে প্লট একটা সময় পরে গিয়ে সেন্স মেকই করে না ভাই। আর তারপরে এতগুলো সিনেমা তো করে এলো, কোন সিনেমাটা হয়েছে ভালো? বক্স অফিসে একটাও তো হিট নয়, বক্স অফিসে আমি ডিরেক্টরের একটা সিনেমাও দেখিনি, আমি দেখিনি, বাট যাদের রিভিউ যাদের দেখেছি, হ্যাঁ
হোতা দাদাকে অনেকেই অপছন্দ করে বলে কেউ কেউ হয়তো জোর করে বাজে রিভিউ হয়তো দিয়েছে, বাট নিউট্রাল রিভিউ তো আমি তো দেখেছি। আর না গু না শুকে বোঝা যায় যে গু, ও খেয়ে দেখতে হয় না। ওকে, তো সুইসাইড প্রজেক্ট ভাই, ঠিক আছে ভাই, চল তোরটা দেখি কতটা সুইসাইড প্রজেক্ট না হয়। মানে আমি সিনেমা না দেখি, বক্স অফিস তো দেখতে তো পারবো না। ওকে, আরে বক্স অফিস নিয়ে তো বক্তব্য কেন, বাংলা সিনেমা এমনি চলে না এই স্টেটে, এই স্টেটেই চলে না ঠিকঠাক করে ফেস্টিভ্যাল রিলিজ ছাড়া, আর বক্স অফিস দেখে কি হবে? এই যে ওয়ার্ড টু, এই যে ওয়ার্ড টুর চক্করে নাকি শো শেয়ারিং ব্যাপার স্যাপার নিয়ে নাকি বাংলায় নাকি আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান নাকি আবার গেছিল নাকি ইয়ে করতে, কথাবার্তা বলতে, যাতে সিনেমা নাকি পায়, বাংলা সিনেমা নাকি আবার শো পায়। দিদির কাছে নাকি গেছিল নাকি। ভাই এসব জিনিসপত্র নিয়ে আগে ভাবা উচিত ছিল। আজকে সেটাই তো যদি আমারও বক্তব্য। শোনো, জেনুইনলি একটা কথা আমি তোমাকে বলি, এরকম যদি হয় যে বাংলা সিনেমা যেটুকুনি শো পাচ্ছে তাতে পুরো হাউসফুল যাচ্ছে, লোকের প্রচুর ইন্টারেস্ট, তাহলে তাহলে এক্সিবিটাররাও শো করতো। যেটুকু পাচ্ছে সেটুকুও তো সিট ভরছে না, তাই তারা কেন দেখাবে? আরে তাদেরকে তো পয়সা গুনতে হচ্ছে ভাই, তাদের তো বিজনেসটা রয়েছে। একটা বাজে হিন্দি সিনেমা, একটা হাউসফুল, একটা রেড 2, যেখানে বাংলা সিনেমা আগের বছর বয়কট করা হলো কি 1 বছর আগে এই দিনে ওই আরজি করের ঘটনাটা হয়েছিল, সেটার জন্য নাকি বাবলি নাকি চললো না, সেখানে স্ত্রী 2 তো প্রচুর বিজনেস করলো ভাই, তাহলে সেটা কারা দেখতে গেল? আরে স্ক্রিন নিয়ে তোমার আগেই ভাবা উচিত ছিল, কিন্তু স্ক্রিন নিয়ে ভাবার থেকেও বড় কথা যেটা, তোমাকে তোমার কন্টেন্ট আর তোমাকে তোমার মার্কেট প্লেসটার ব্যাপারে ভাবা উচিত ছিল। 100টার মধ্যে 40টা লোক সিনেমা হলের অভাবে বাংলা সিনেমা দেখতে যেতে পারে না, ঠিক আছে? বাকি 60 জনের মধ্যে 10-20 জন যারা বাংলা সিনেমা দেখতে যায়, বাকি মাঝখানের বড় একটা সেকশন আছে যারা বাংলা সিনেমা থেকে পুরোপুরি মুখ সরিয়ে নিয়েছে, কারণ বাংলা সিনেমা তাদের আর পোষায় না, আর বাংলা সিনেমা তাদের ভ্যালু ফর মানি জিনিসটা প্রোভাইডই করতে পারে না। বাংলা সিনেমা রিলিজ করাটা কোথায়? আরে ভাই, আগেন আই ব্রিং ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমি বাংলা সিনেমা খুব কম দেখি, আমি বারা দেখতে চাই পুতুল নাচের ইতিকথা। তুই ন্যাশনাল রিলিজ করছো, ওটা নিয়ে লাফাচ্ছিস। তুই ওয়েস্ট বেঙ্গলে পুরো রিলিজ কর, হ্যাঁ, তুই জলপাইগুড়িতে রিলিজ কর, তুই শিলিগুড়িতে রিলিজ কর। করছে না। সিনেমাটা যদি এতই ভালো ওয়ার্ড অফ মাউথ হয়, তাহলে রিলিজ কর। দিয়ার মা এতদিনে এলো জলপাইগুড়িতে। আর বাংলা সিনেমার আরো বড় প্রবলেম কি হয়ে গেছে জানো তো? ভালো কমার্শিয়াল সিনেমা তৈরি তো হচ্ছে না, ভালো আর্ট সিনেমা তৈরি হচ্ছে, যেটা পুরো বার্নটা এই জন্য খাচ্ছে যে বাংলা সিনেমাই কেউ দেখতে যায় না। আর্ট সিনেমা কিন্তু ভালো, বাংলা আর্ট সিনেমা কিন্তু বেরিয়েছে এর মধ্যে। গৌতম ঘোষের সিনেমাটাই তো ভালো হয়েছে। ওটা তো বাংলা সিনেমার মধ্যে ক্যাটাগরাইজ হয়নি, ওটা তো ইংলিশ সিনেমার মধ্যে হয়েছে। ওটা তুমি বুক মাই বাংলা দিয়ে সার্চ করলে আসবেই না, ঠিক আছে? ভেরি গুড। আমার কি যায় আসে, আমার এমনিও আসেনি এখানে, অমনিও আসেনি এখানে। কোনো টাইম ইন কলকাতা, তুমি মায়ানগরের কথাই তুমি বলো না, হ্যাঁ ঠিক আছে? হলো না তো সেরকম ভাবে, তাও এখানে নন্দন ফন্দন অনেকদিন চলেছে। যেরকম ধরো ভূতপূর্ব, আমি বাদ দিয়ে সিনেমাটা নিয়ে আর কেউ ভালো কথাই বলেনি, সবাই মানে ইভেন কি থ্রাশ আওয়ারেরও বাজে লেগেছে, সুদীপদারও বাজে লেগেছে। থ্রাশ আওয়ার আর সুদীপদাকে আমি ইয়ে করি, ঠিক আছে? প্রীতি না হয় বাচ্চা ছেলে, ও শুরু থেকেই বলছিল, আমি তখনই বুঝছিলাম যে ঠিক আছে ভাই, এ তো পরে টারে নি, ওর লাগবে না ভালো, ঠিক আছে? ও এখনো ফিলিংস লেভেলে অতটা ম্যাচিওর জায়গাতেই যায়নি যে ওর এই সিনেমার গল্পগুলোকে টাচ করতে পারবে, ঠিক আছে? প্রীতিশের রিভিউ আমি না হয় ক্রস করছি, কিন্তু থ্রাশ আওয়ার আর ফিল্মি রিটেক এদের দুজনকে আমি ট্রাস্ট করি, এদেরও ভূতপূর্ব ভালো লাগেনি। কিন্তু ভূতপূর্ব আবার এখনো চলছে নন্দনে, এখনো ওটা মানে লোক টানছে, ওকে, যেটা আমার খুব ভালো লেগেছে। আবার তোমার আরো কিছু ফিল্ম আছে, যেরকম পাটালিগঞ্জের পুতুল খেলাই বলি বা ভাগ্যলক্ষ্মী বলি, এর মধ্যে প্রচুর এরকম ফিল্ম এসছে গেছে। এই যে ডিআরমার কমেন্ট বক্সে আমি দেখেছি লোকজন বলছে যে এ সিনেমা তো নামই শুনিনি এরকম কোন সিনেমা আসছে বলে। এদিকে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখার উপরে নাকি আসছে। পুরাতনটা আবার নাকি বেশ চলেছিল, ঋতুপর্ণা আর ওই শর্মিলা ঠাকুর ছিল। তারপরে দেখলাম যে
একটা সিনেমাকে খুব তোল্লাই দিল, ঠিক আছে, পকেটে বোধহয় এসছে কিছু তাই খুব তোল্লাই দিল। আমাদেরই কোন সিনেমাটা? ঋতুপর্ণার একটা ফিল্ম, নাম করছি না আমি, ওই ওই যে বুঝেছি, হ্যাঁ বুঝেছি। আমাদের ফেলুদার ঋতুপর্ণা ছিল ওখানে। তো বুঝেছি। আমার ওটা দেখার ইচ্ছা ছিল, যেই দেখলাম যে এই লোকগুলো ভালো বলছে তখন আমি সতর্ক হয়ে গেলাম যে এরা তো সচরাচর এইসব সিনেমা নিয়ে কথাবার্তা তো বলে না, বলছে মানে কি তার মানে ঘাপলা আছে। ওই ডিরেক্টরের ফার্স্ট সিনেমা আমার চেনা জানা কয়েকজন বন্ধু বান্ধব যারা বাইরে থাকে বা যারা এখানে মাঝে মাঝে আসে কিন্তু যারা বাংলা সিনেমা মোটামুটি রেগুলারলি দেখে, বাইরে থাকলেও রেগুলারলি দেখে, তাদের মানে জঘন্য লেগেছে। তোর আবার ওই সিনেমাটা ভালো লেগেছিল, ওর প্রথম সিনেমাটা। আচ্ছা, প্রথম না, ওর আগের সিনেমাটা তোর আবার ভালো লেগেছিল, কিন্তু ওদের আবার জঘন্য লেগেছে। আচ্ছা। না না, যাই হোক, এদিকে তো তোর ডাইনি ডিরেক্টর তো একটা হইচইয়ে শো বানিয়েছে, যেটা আবার আমার মার হেভি পছন্দ হয়েছে। আমি তো বাবা দেখিও নি। বীরাঙ্গনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বীরাঙ্গনা আমি দেখেছি। বীরাঙ্গনা নিয়ে আমি আমার খুব তো একটা হার্শ কথাবার্তা বলিনি, বীরাঙ্গনা নিয়ে আমি হার্শ কথাবার্তা মানে বলতে চেয়েও আমি বলিনি, বিকজ ঠিক আছে মানে খুব ভালো করে মানে বুঝতে মানে ওই সিউডো ফেমিনিজমের কাছে ফেমিনিজমও অনেক ছোট একটা ব্যাপার, ঠিক আছে। তো লোকে যত আনরিয়ালিস্টিক ভাবেই লোকজন বিহেভ করুক না কেন সেটা দেখে কিছু মহিলা চিৎকার করবে, ঠিক আছে। আমার মাও আজকাল মাঝে মাঝে কিছু সিরিয়াল দেখছে, আমি খুব বোকা বোকা, আমার মা সেগুলো বেশ এনজয় করে, দেখে একটা দুটো, দেখে আমার বিরক্তই লাগে যে এটা নিয়ে তোমার এত এনজয় করার কি আছে। এরা খুব ভালো না না করে মা সাইকিটা বুঝে ফেলেছে। না না ভাই, লোকেরা দেখছে, আফটার অল হইচই এর অডিয়েন্স নাম্বার ওয়ান। হইচই একমাত্র জানে বাংলা অডিয়েন্স কি চায় ভাই, আমরা কে কোথাকার, আমরা কোন হোতা। না আমি তোমাকে বললাম না, ইট ইজ অল ওভার ধারাক্তু প্রবলেম, ঠিক আছে। কিছু যন্ত্রণা রয়েছে যেগুলো রিয়েল, যেগুলো হয়েছে সেগুলোকে এনক্যাশ তুমি বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তুমি করে যাবে। আজ থেকে 50 বছর বাদে গিয়েও তুমি দেখবে, তখনও লোকে বলবে যে প্রচুর অত্যাচার হয়েছে, এটা যা দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে, and I am be like, ওকে চলো ফাইন, অ্যাজ ইফ কোনো, আমি তো রিয়েলি বলছি মানে ফেসবুকে কিছু ন্যারেটিভ দেখে এবং শুনে আমার মনে হয় যে আমাদের এখানে সতীদাহ প্রথা এখনো বোধহয় চলছে, এখনো বোধহয় মহিলাদেরকে বাইরে পড়াশোনা করতে যেতে দেওয়া হয় না, চাকরি করতে যেতে দেওয়া হয় না, তাদেরকে এখনো পায়ে শিকল বেঁধেই রাখা হয়। কিছু কিছু জায়গায় এখনো কিছু মাইন্ডসেট তো আছে, তো হ্যাঁ, এটা তো অস্বীকার করলে চলবে না। সেটাকে অস্বীকার করার কথা বলছি না। আরে ভাই, তোমার আগে ধরো তোমার পা 80% খারাপ ছিল, এবারে তোমার পা 50% কি রয়েছে, 30% এখনো তোমাকে ক্রাচ নিয়ে হাঁটতে হয়। তা তুমি যদি বলো যে না তুমি যেখানে ছিলে সেখানেই পড়ে রয়েছো, সেটা তো ঠিক নয় না। আর বাদ দে, 2:30 বাজে, এখন যদি এইসব নিয়ে বকর বকর শুরু করি তাহলে মোটামুটি রাত কাভার হয়ে যাবে, মুখ দিয়ে অনেক কথা বেরোবে, সেটা মোটামুটি তুই ক্যান্সেল হবি, আমি ক্যান্সেল হবো, বাদ দে। আমি তো অলরেডি ক্যান্সেলড হয়েই আছি।